তো আমরা লাস্ট ক্লাসে দহন তাপ নিয়ে পড়াশোনা করছি হালকা পাতলা। তো আমরা আজকে পড়াশোনা করব সংগঠন তাপ কি, তারপরে হচ্ছে আরো পড়াশোনা করব ভাইয়া গঠন, মানে সংগঠন তাপ যে কথা ভাইয়া, গঠন তাপ একই কথা, সংগঠন তাপ যে কথা, গঠন তাপ একই কথা, আর এনথালপি একই কথা। ঠিক আছে, এনথালপি একই কথা। এই সবগুলা টার্মিনোলজি আসলে সেমই। তো আমরা আসলে মূলত সংগঠন এনথালপি নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, তো সংগঠন এনথালপি নিয়ে পড়াশোনা করার আগে আমাদের দুইটা জিনিস হচ্ছে করতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে সংজ্ঞাটা লিখে ফেলি। লিখো, কোন একটি পদার্থকে কোন যৌগের 1 মোল পরিমাণ উৎপন্ন করতে 1 মোল পরিমাণ এর মৌলিক উপাদান হতে উৎপন্ন করতে, এর মৌলিক উপাদান হতে উৎপন্ন করতে আমার কথা কি আটকে যাচ্ছে? না ভাইয়া। করতে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় বা যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, তাপশক্তি খরচ হয়, এটাই কি বলতো ভাইয়া, ওই যৌগের কি বলতো ভাইয়া, গঠন তাপ বা সংগঠন তাপ। যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয়, আমি বুঝাই দিচ্ছি এটা আসলে কি বোঝাচ্ছে। এনথালপির পরিবর্তন হয়, এটা লিখে ফেলো সবাই। তাহলে কোন যৌগের 1 মোল পরিমাণ এর মৌলিক উপাদান হতে উৎপন্ন করতে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয়। ঠিক আছে, তো এটা দিয়ে আসলে কি বোঝায়, মনে করো তুমি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবা। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবা, উৎপন্ন করতে হবে কত মোল? 1 মোল। কোথা থেকে উৎপন্ন করবা? এর মৌলিক উপাদান থেকে। ভাইয়া মৌলিক উপাদান হচ্ছে এমন সব উপাদান যাদের ভাঙলে কি পাওয়া যায় না, অন্য কোনো উপাদান পাওয়া যায় না। যেমন তুমি অক্সিজেন কেন ভাইয়া, অক্সিজেনকে ভাঙলে তুমি অক্সিজেন ছাড়া আর কিছু পাবা? পাবা না। ঠিক আছে, কার্বনকে ভাঙলা, কার্বন ছাড়া আর কিছু পাবা? পাবা না। হাইড্রোজেনকে ভাঙলা, হাইড্রোজেন ছাড়া আর কিছু পাবা না? পাবা? পাবা না। কিন্তু তুমি যদি ভাইয়া কার্বন ডাই অক্সাইডকে ভাঙো, তাহলে কি পাবা বলো তো ভাইয়া? কার্বন পাবা, আর কি পাবা? অক্সিজেন পাবা। তার মানে কার্বন ডাই অক্সাইড কোনো মৌলিক উপাদান না, বাট এই যে উপাদানগুলো নিচ্ছে এগুলো সবাই কি বলতো ভাইয়া, মৌলিক উপাদান। তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড যে বানাইতে হবে, কার থেকে বানাইতে হবে? মৌলিক উপাদান থেকে বানাইতে হবে। তাহলে কার কার থেকে বানাবো বলতো ভাইয়া? কার্বন থেকে বানাবো আর অক্সিজেন থেকে বানাবো। এই যে ভাইয়া মৌলিক উপাদান থেকে এই 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয়, সেটাই কি বলতো ভাইয়া, কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ বা ইংলিশে বলা হয় ফরমেশন এনথালপি। তাহলে এটাই কি বলতো ভাই, আমরা সবাই জানি এটা হচ্ছে -393.5 কিলোজুল পার মোল। তাহলে বলো তো ভাইয়া, এই যে কার্বন এবং অক্সিজেন থেকে 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হবে, সেটাই কি কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ বা কি বলতো ভাইয়া, ফরমেশন এনথালপি। এই যে ফরমেশন এনথালপি। তো এখানে তোমাদের দুইটা কথা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে একদম শোনা লাগবে। সেটা কি বলতো ভাইয়া, 1 নাম্বার কথা হচ্ছে ভাইয়া, যে যৌগটা তুমি উৎপন্ন করবে সেটা হচ্ছে 1 মোল পরিমাণ উৎপন্ন করা লাগবে। দ্বিতীয় কথাটা হচ্ছে ভাইয়া, মৌলিক উপাদান থেকে উৎপন্ন করা লাগবে। ঠিক আছে, মৌলিক উপাদান থেকে উৎপন্ন করা লাগবে। তার মানে তুমি যদি কোনো একটা যৌগকে এর মৌলিক উপাদান থেকে উৎপন্ন করো এবং এই যে যৌগটা উৎপন্ন করতেছো সেটা যদি ভাইয়া 1 মোল পরিমাণ উৎপন্ন করো, তাহলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হবে সেটাই কি বলতো ভাইয়া, এই যৌগের ফরমেশন এনথালপি বা কি বলতো ভাইয়া, গঠন তাপ বা সংগঠন তাপ বা সংগঠন এনথালপি, যাই বলো না কেন। এবং এই ফরমেশন এনথালপি বা গঠন তাপকে প্রকাশ করা হয় ডেল্টা এইচ এফ দিয়ে। ঠিক আছে, ডেল্টা এইচ হচ্ছে এনথালপির পরিবর্তন, এফ হচ্ছে কি বলতো ভাইয়া, ফরমেশন এনথালপি, মানে ফরমেশনের জন্য এফ। তো এটা যেহেতু ভাইয়া কার্বন ডাই অক্সাইডের জন্য, এফ এর সাথে আমরা কি লাগাই দিব, কার্বন ডাই অক্সাইড লাগাই দিব। এটা সমান কত হবে বলতো ভাইয়া, -393.5 কিলোজুল পার মোল। তাহলে সংগঠন তাপ কি, এটা বুঝতে পারছো ভাইয়া এবং আপুরা? জি ভাইয়া। তাহলে আমাদের দুইটা কথা মনে রাখতে হবে, আমাদের 1 মোল বানাইতে হবে, আর কার থেকে বানাইতে হবে, মৌলিক উপাদান থেকে বানাইতে হবে, নইলে ফরমেশন এনথালপি যেটা সেটা হবে না। ঠিক আছে, সেটা
হবে না। ভাই এখানে মাইনাসটা দিতে হবে? হ্যাঁ মাইনাস দিবা, অবশ্যই মাইনাস দিবা, কারণ এনথালপির পরিবর্তন না, অবশ্যই মাইনাস দিবা। আচ্ছা, তাহলে চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। মনে করো ভাইয়া এই একটা বিক্রিয়া 2H2 + O2, এখান থেকে 2 অণু মানে 2 মোল পানি উৎপন্ন হইলো, এবং এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন আমরা দেখলাম হচ্ছে কত বলো তো ভাইয়া? 500 কত, মনে করো 570, ঠিক আছে, 570 কিলোজুল। তো বলো তো ভাইয়া এই যে এই বিক্রিয়া থেকে পানির ফরমেশন এনথালপি যেটা ডেল্টা এইচ এফ অফ H2O, এটা কত হবে বলো তো ভাইয়া? হাফ অফ 570। হাফ অফ 570 হবে, এটা মাইনাস দিলাম। তো কত হবে বলো তো ভাইয়া? এই যে এই বিক্রিয়ায় পানি উৎপন্ন হইতেছে 2 মোল, তাহলে 1 মোল পানি উৎপন্ন করার জন্য কত হবে বলো তো ভাইয়া? -570 কিলোজুল ডিভাইড বাই কত? 2 মোল, তাই না? তাহলে কত হবে বলো তো ভাইয়া? তার অর্ধেক, কত? 285 কিলোজুল পার মোল, এটা হবে। ঠিক আছে, মানগুলো ভাই এক্সাক্ট। একটা প্রশ্ন আছে। হ্যাঁ ভাইয়া বলো। ভাই এখানে যৌগের যে অণুগুলো আছে তাদের সংগঠন তাপ আছে, কিন্তু ভাই এই যে একক অণু যেগুলো যেমন অক্সিজেন, তারপর হচ্ছে হ্যাঁ, নাইট্রোজেন, ওদের সংগঠন তাপ নাই। কি হবে বলো? ওদের সংগঠন তাপ কি হবে? ওইটাই তো বুঝতেছি না ভাইয়া। মনে করো কারণ তুমি ওরা তো মৌলিক। হ্যাঁ, অক্সিজেনের সংগঠন তাপ বানাবা, মানে নির্ণয় করবা। তো অক্সিজেনের সংগঠন তাপ নির্ণয় করার জন্য তোমার 1 মোল অক্সিজেন বানাইতে হবে। তার কার থেকে? মৌলিক উপাদান থেকে। এখন অক্সিজেনের মৌলিক উপাদান কি? অক্সিজেন নিজে। তাহলে অক্সিজেন থেকে 1 মোল অক্সিজেন বানাইতে তোমার ডেল্টা এইচ এর মান কত হবে বলো তো ভাইয়া? কত হবে? 0 হবে, তাই না? জিরো। তাহলে কি বুঝলাম? মৌলিক যে উপাদানগুলো, মৌলিক উপাদানের কি বলতো ভাইয়া সংগঠন তাপের মান কত? 0। তাহলে এটাও লিখে ফেলো, মৌলিক উপাদানের কি সংগঠন তাপ 0। তাহলে এটাও তোমরা লিখে ফেলো যে মৌলিক উপাদানের বা মৌলিক অণুর, ঠিক আছে, মৌলিক অণুর সংগঠন তাপ কত বলতো ভাইয়া? 0। সংগঠন তাপ 0, 0। ঠিক আছে, তো এটাও তোমাদের একটু মাথায় রাখা লাগবে। ঠিক আছে, তাহলে মৌলিক অণুর সংগঠন তাপ কত বলতো ভাইয়া? 0। ঠিক আছে, 0। এখন চলো আরো একটা উদাহরণ দেখি। মনে করো ভাইয়া ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড, এখান থেকে উৎপন্ন হলো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, এবং এই বিক্রিয়া ডেল্টা এইচ এর মান মনে করো আমি ধরলাম -x কিলোজুল। কেউ কি আমাকে বলতে পারবা ভাইয়া ক্যালসিয়াম কার্বনেটের সংগঠন তাপ কত বলো তো? ভাইয়া এখানে তো মৌলিক উপাদান থেকে উৎপন্ন হয় নাই। এখানে কিন্তু মৌলিক উপাদান থেকে উৎপন্ন করে নাই। যেহেতু মৌলিক উপাদান থেকে উৎপন্ন করে নাই, এই বিক্রিয়ার যে এনথালপির পরিবর্তন, এখান থেকে আমরা কি বের করতে পারবো না? আমরা সংগঠন তাপ যেটা সেটা বের করতে পারবো না। যদি ভাই আমরা ক্যালসিয়াম কার্বনেটের সংগঠন তাপ বের করতে চাই, অবশ্যই আমাদের কার কার বিক্রিয়া করানো লাগবে? ক্যালসিয়ামের সাথে কার্বনের, তার সাথে কার বলো তো ভাইয়া? অক্সিজেনের। ঠিক আছে, তো এই যে মৌলিক উপাদানের সাথে বিক্রিয়া করে কয় মোল ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে? 1 মোল ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন যা হবে সেটাই কি হবে বলতো ভাইয়া? সেটাই হবে ক্যালসিয়াম কার্বনেটের কি বলতো ভাইয়া? ফরমেশন এনথালপির মান। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। যদি বুঝতে পারো ভেরি গুড, যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো। আচ্ছা, তাহলে চলো আরো একটা জিনিস দেখি। যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এরকম। মনে করো কার্বন যোগ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হলো। ঠিক আছে, এখানে ডেল্টা এইচ এর মান আমরা জানি 1 মোলের জন্য -393.5 কিলোজুল পার মোল। বলো তো ভাইয়া এই বিক্রিয়ায় কার্বনের দহন এনথালপি কত? ভাইয়া এটা 393, তো 1 মোল পুরাইছে অক্সিজেন উপস্থিত। এই বিক্রিয়ায় 1 মোল কার্বনকে পুরাইলে কত কিলোজুল উৎপন্ন হয় তাপ? 393.5 কিলোজুল। তাহলে এই বিক্রিয়ার জন্য কার্বনের দহন তাপ কত? 393.5 কিলোজুল। আবার বলো তো ভাইয়া এই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ কত? ভাই সেম, সেম কিন্তু। কারণ 1 মোল গঠন করতে এটা লাগছে এতটুকু তাপ লাগছে। এক্স্যাক্টলি। দেখতেছো ভাইয়া এই যে উপাদানের দহন তাপ আর ভাইয়া উৎপন্ন যৌগের গঠন তাপ দুইটা সমান হচ্ছে।
এটা জি সকল ভাইয়া। ক্ষেত্রে, মানে এটা সকল ক্ষেত্রে হবে না, বিক্রিয়া দেখে কিন্তু আমাদের এই টার্মিনোলজি গুলা মিলাইতে হবে, ঠিক আছে? যেমন এই বিক্রিয়া দেখে আমরা বুঝতে পারতেছি ভাইয়া এই বিক্রিয়ার জন্য কার্বনের দহন তাপ যত, কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ কত বলো তো ভাইয়া? সেম, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ কি হবে বলো তো ভাইয়া? সেম হবে। তো এই বিক্রিয়া দেখে যেহেতু আমরা বলতেছি, বাকি বিক্রিয়াগুলো দেখেও আমরা বলতে পারবো না ভাইয়া? এই জিনিসটা অবশ্যই বলতে পারবো। তো আরো একটা জিনিস সম্পর্কে তোমাদের জানা লাগবে, সেটা হচ্ছে ভাইয়া গঠন তাপ বা সংগঠন তাপ আমরা শিখলাম, তোমাদের প্রমাণ সংগঠন তাপ নামে আরো একটা জিনিস আছে, টার্ম আছে, ঠিক আছে? প্রমাণ সংগঠন তাপ বা প্রমাণ সংগঠন এনথালপি। ভাইয়া প্রমাণ সংগঠন এনথালপি কিছুই না, এটা সংগঠন এনথালপি, বাট আমরা যে সংগঠন এনথালপিটা মাপবো সেটা কোন অবস্থায় মাপবো? প্রমাণ অবস্থায় মাপবো। এখানে প্রমাণ অবস্থা বলতে 25°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ বুঝাইছে, ঠিক আছে? তাহলে প্রমাণ সংগঠন তাপ কি বলতো ভাইয়া? 25°C তাপমাত্রা মানে এসএটিপি, সোজা কথা, ও 1 atm চাপে, 1 atm চাপে কোন যৌগের সংগঠন তাপ, ঠিক আছে? সংগঠন তাপ, সেটাই কি বলতো ভাইয়া? ওই যৌগের প্রমাণ সংগঠন তাপ। তো সংগঠন তাপকে প্রকাশ করা হয় ডেল্টা এইচ এফ দিয়ে, এফ এর পাশে যে যৌগ সেটা লেখা হয়। তো প্রমাণ অবস্থার জন্য আমরা কি দিব? উপরে একটা আন্ডা দিব, ঠিক আছে? এটা হচ্ছে প্রমাণ অবস্থার জন্য আমরা আন্ডা দিছি। তো প্রমাণ অবস্থায় বা প্রমাণ সংগঠন তাপকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডেল্টা এইচ এফ ডিগ্রি, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া? এই ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। এখন তোমাদের আমি এমন একটা কথা বলতে যাব যেটা তোমাদের সামনের প্রত্যেকটা ম্যাথে লাগবে, ঠিক আছে? তো কথাটা হচ্ছে এরকম যে, মনে করো ভাইয়া এবি হচ্ছে একটা বিক্রিয়ক, এই বিক্রিয়ক বিক্রিয়া করে সিডি উৎপন্ন করে, সিডি উৎপন্ন করে। তো এই বিক্রিয়ায় ভাইয়া এবি এর যে ফরমেশন এনথালপি ডেল্টা এইচ এফ এবি, এবি এর যে ফরমেশন এনথালপি সেটা হচ্ছে ডেল্টা এইচ এফ এবি, ঠিক আছে? সিডি এর যে ফরমেশন এনথালপি সেটা হচ্ছে ডেল্টা এইচ এফ অফ সিডি। কেউ কি বলতে পারবা ভাইয়া এই যে এবি এর সংগঠন তাপ যদি হয় এইটা, সিডি এর সংগঠন তাপ যদি হয় এইটা, এই বিক্রিয়ায় যে এবি থেকে সিডি উৎপন্ন হইলো, এই বিক্রিয়ায় টোটাল যে এনথালপির পরিবর্তন সেটা কত হবে বলতে পারবা? ডেল্টা এস অফ এফ সিডি মাইনাস ডেল্টা এস অফ এফ এবি। এই যে দেখো ভাইয়া, এবি এর সংগঠন তাপ যদি হয় ভাইয়া এক্স, সিডি এর সংগঠন তাপ যদি হয় ভাইয়া ওয়াই, তাহলে বলো তো ভাইয়া এবি থেকে সিডি বানাইতে আমাদের কি পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে? ওয়াই মাইনাস এক্স না? এই ওয়াই মাইনাস এক্স না? এই ওয়াই মাইনাস এক্স না? জি এবি ভাইয়া। বানাইতে তোমার লাগছে এক্স পরিমাণ শক্তি, সিডি বানাইতে তোমার লাগছে ওয়াই পরিমাণ শক্তি, তাহলে এবি থেকে সিডি বানাইতে তোমার কি পরিমাণ শক্তি লাগবে? ওয়াই মাইনাস এক্স, তাই না ভাইয়া? তাই তো? জি ভাইয়া। অবশ্যই তাই, ঠিক আছে? মনে করো এবি বানাইতে তোমার 5 কিলো জুল শক্তি লাগছে, সিডি বানাইতে তোমার একদম মৌলিক উপাদান থেকে সিডি বানাইতে তোমার 10 কিলো জুল শক্তি লাগছে, ঠিক আছে? মৌলিক উপাদান থেকে তোমার এবি বানাইতে 5 কিলো জুল শক্তি লাগছে, মৌলিক উপাদান থেকে সিডি বানাইতে তোমার 10 কিলো জুল শক্তি লাগছে। তাহলে বলো তো ভাইয়া এবি আর সিডির শক্তির পার্থক্য কত? 10 মাইনাস 5। তাহলে আমি যদি আরো 5 কিলো জুল শক্তি এখানে সরবরাহ করি, এবি থেকে সিডি উৎপন্ন হয়ে যাবে না? উৎপন্ন হয়ে যাবে। তাহলে দেখো তো ভাইয়া, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যে এনথালপির পরিবর্তন, সেটাকে আমরা বলতে পারি না যে ভাইয়া ওই এনথালপির পরিবর্তন সমান উৎপাদের মোট এনথালপি মাইনাস বিক্রিয়কের মোট এনথালপি, মানে গঠন এনথালপি, বলতে পারি না? তাহলে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার যে টোটাল এনথালপির পরিবর্তন সেটা আমরা কি বলতে পারি? উৎপাদের মোট সংগঠন এনথালপি মাইনাস কি বিক্রিয়কের মোট সংগঠন এনথালপি। তাহলে কোন একটা বিক্রিয়ার যে ডেল্টা এইচ এর মান সেটা কি বলতো ভাইয়া? উৎপাদের মোট সংগঠন এনথালপি। এই জিনিসটা তোমাদের লাগবে ভাইয়া, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের প্রচুর লাগবে। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কি বলতো ভাইয়া? উৎপাদের মোট সংগঠন এনথালপি, এনথালপি মাইনাস কি বলতো ভাইয়া? মাইনাস বিক্রিয়কের মোট সংগঠন এনথালপি, সংগঠন এনথালপি, ঠিক আছে? এই যে লাইনটা লিখছি ভাইয়া, এটা তোমাদের প্রচুর লাগবে। হ্যাঁ ভাইয়া বলো। এখানে এবি আর সিডি কি দুইটা আলাদা আলাদা যৌগ নাকি এবি বলতে কয়েকটা একত্রে বুঝাইতেছে?
AB হচ্ছে একটা যৌগ, CD হচ্ছে আরেকটা যৌগ, ঠিক আছে? AB হচ্ছে একটা যৌগ, CD হচ্ছে আরেকটা যৌগ। আমি এখানে একাধিক মৌল দেখানোর ট্রাই করছি, বুঝছো, একটা যৌগের ভিতরে, বুঝছো? এখন মনে করো তো ভাইয়া, মনে করো এরকম একটা বিক্রিয়া তোমাদের দিয়ে দিল, ঠিক আছে? এরকম একটা বিক্রিয়া দিয়ে দিল যে ভাইয়া x মোল A প্লাস y মোল B, এখানে A B আলাদা আলাদা দুইটা যৌগ, এখান থেকে উৎপন্ন হইলো ভাইয়া মনে করো Z মোল D, ঠিক আছে? তো এই বিক্রিয়ার যে টোটাল এনথালপির পরিবর্তন ডেল্টা H, এটা সমান কি হবে বলো তো ভাইয়া? উৎপাদের মোট সংগঠন এনথালপি। দেখো তো ভাইয়া উৎপাদে কি আছে? D, তাহলে D এর যে সংগঠন এনথালপি ডেল্টা H অফ কি D, বলো তো ভাই উৎপাদে কি 1 মোল D আছে নাকি Z মোল D আছে? কয় মোল D আছে বলো তো ভাইয়া? Z মোল D আছে। এজন্য আমাদের কি গুণ করা লাগবে? এই যে D এর সংগঠন এনথালপির সাথে Z গুণ করা লাগবে। তো গুণ করে দাও। বিয়োগ কি বলো তো ভাইয়া? বিক্রিয়কের মোট সংগঠন এনথালপি। এখন বিক্রিয়ক কি আছে বলো তো ভাইয়া? A, তাহলে A এর সংগঠন এনথালপি ডেল্টা H অফ A। এখন বলো তো ভাইয়া A 1 মোল আছে নাকি X মোল আছে? X মোল, তাহলে আমাদের কি করা লাগবে? X দিয়ে গুণ করা লাগবে। এখন বিক্রিয়ক কি একটা আছে নাকি দুইটা আছে? দুইটা, তাহলে এখানেও কি করব আমরা? আরো একটা বিক্রিয়ক বিয়োগ করব, ঠিক আছে? আরো একটা বিক্রিয়ক কি করব? বিয়োগ করব। তো এই জিনিসটা তোমরা মনে রাখতে পারলে ভাইয়া সব ম্যাথ খচাখচ খালি করবা আর করবা, ঠিক আছে? খালি করবা। তাহলে ডেল্টা H অফ B, কয় মোল আছে B বলো তো ভাইয়া? Y মোল, তাহলে Y দিয়ে আমাদের গুণ করা লাগবে। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে তুমি যদি ভাইয়া কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয়ক উপাদান সমূহের এবং উৎপাদ উপাদান সমূহের সংগঠন তাপ জানো, তাহলে তুমি ওই বিক্রিয়ার কি বের করতে পারবা? এনথালপির পরিবর্তন যেটা, সেটাও বের করে ফেলতে পারবা। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, ওই সেকেন্ড পেপারের এক্সাম কয়টায় নেবেন ভাইয়া? 10টায় ভাইয়া, আজকে 10টায়। এই যারা সেকেন্ড পেপারে আসো 10টা বাজে পরীক্ষা হবে, পরীক্ষা না দিলে বুঝতেই পারতেছো খচ বের করে দিব। ও অনলাইনে যারা, তারা অফলাইনের গুলা না। ওকে, তাহলে চলো আমরা ম্যাথ করে ফেলি, ঠিক আছে? চলো আমরা খুব সুন্দর একটা ম্যাথ করে ফেলি। আচ্ছা, তো এই ম্যাথটা সবাই তুলে ফেলো। ইথানোয়িক অ্যাসিডের প্রমাণ দহন তাপ, ইথানোয়িক অ্যাসিডের প্রমাণ দহন তাপ মাইনাস 867 কিলোজুল পার মোল, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিডের প্রমাণ দহন তাপ মাইনাস 867 কিলোজুল পার মোল, এবং কার্বন ডাই অক্সাইড এবং পানির প্রমাণ সংগঠন তাপ মাইনাস 393.5 কিলোজুল পার মোল এবং মাইনাস 285.85 কিলোজুল পার মোল। বের করতে বলছে ইথানোয়িক অ্যাসিডের প্রমাণ সংগঠন তাপ কত, ঠিক আছে? কোশ্চেনটা তুলে ফেলো, তারপরে বলতেছি। তুলে ফেলো কোশ্চেন। ইথানোয়িক অ্যাসিডের প্রমাণ সংগঠন তাপ আমাদের বের করা লাগবে, ঠিক আছে? কোশ্চেন তুলো, তোলা হইলে বলো। এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? CH3COOH। এটাকে পুরাইলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে, ঠিক আছে? তো সমতাকরণ করতে পারবে না? এই ধরনের বিক্রিয়া কিভাবে সমতাকরণ করবা? এখানে A ধরবা, এখানে B ধরবা, এখানে C ধরবা, এখানে D ধরবা। ভাইয়া ভাইয়া একটু ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন দিল, আমি কিছু বলতেছি না। কোশ্চেন তুলো। লা 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 লা। তোলা হইলে বইলো। আমার হয়েছে ভাইয়া। সবার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ওকে ওকে। ভাইয়া তার মানে আমি যখন বলবো আমার হয়ে গেছে, তার মানে সবারই হয়ে গেছে, কারণ আমি সব থেকে আস্তে আস্তে। আচ্ছা, তো ইথানোয়িক অ্যাসিডের প্রমাণ দহন তাপ, তার মানে আমরা 1 মোল ইথানোয়িক অ্যাসিডকে কি করব? পুরাবো, তাই না? কার উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে। তো জৈব যৌগ মানে এটা কি একটা হাইড্রোকার্বন, অক্সিজেনও আছে অবশ্য। এগুলারে পুরাইলে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে। তো এই ধরনের সমীকরণ কিভাবে সমতাকরণ করে দেখাইছি না তোমাদের? এ ধরতে জি হয়, ভাইয়া। বি ধরতে হয়, সি ধরতে হয়, ডি ধরতে হয়।
তার মধ্যে দেখো ভাই এখানে একটা সহজ জিনিস আছে। সহজ জিনিসটা কি বলতো ভাইয়া, তুমি 1 মোল ইথানোয়িক অ্যাসিডকে পুরাবা, তাহলে এর মান কিন্তু অটোমেটিকলি কি হয়ে গেল, 1 হয়ে গেল, 1 হয়ে গেল। তারপরে তুমি কি নিবা, দুই পাশে কার্বনের পরিমাণ, ঠিক আছে, আমি এই রাখলাম এখানে, ঠিক আছে, এই রাখলাম। তো দেখো এ মানে কার্বনের পরিমাণ নি, দেখো ভাইয়া এখানে কার্বন আছে কয়টা, একটা দুইটা, তার সাথে কি আছে, এ গুণাকারে আছে, তাহলে 2a। এখানে কোনো কার্বন আছে নাই, সমান এই সাইডে কার্বন কি বলতো ভাইয়া, সি আর একটা, তাহলে সি, তাহলে 2a সমান কত, সি। তারপরে কি আছে, অক্সিজেন। অক্সিজেনের জন্য এটা হচ্ছে কার্বনের জন্য একটা সমীকরণ নিলাম, এটা সমতাকরণ, এটা আমার ভিডিও আছে আলাদা ইউটিউবে। তো অক্সিজেনের জন্য এখানে অক্সিজেন আছে কয়টা, একটা দুইটা, কত মোল, এ মোল, তাহলে 2 ইন্টু এ, তাহলে 2a, প্লাস এখানে অক্সিজেন আছে কয়টা, 2 ইন্টু বি, তাহলে 2b, সমান এই সাইডে অক্সিজেন আছে কয়টা, 2 ইন্টু সি, এখানে অক্সিজেন আছে কয়টা, 1 ইন্টু ডি, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার। তারপর বাকি আছে কি হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা আছে, 3 4, 4 এর সাথে গুণ করলে হচ্ছে 4a, প্লাস নাই অক্সিজেন, হাইড্রোজেন নাই, শূন্য, তাহলে এখানেও হাইড্রোজেন নাই, শূন্য, প্লাস এখানে হাইড্রোজেন কয়টা আছে বলো তো ভাইয়া, 2 ইন্টু ডি, তাহলে 2d, ঠিক আছে। তো a এর মান কি বলো তো ভাইয়া, অটোমেটিকলি 1, তুমি জানো কিভাবে জানো, কারণ আমরা আসলে 1 মোল ইথানোয়িক অ্যাসিডকে পুরাবো, দহন তাপ বের করার জন্য আমরা কি করব বলো তো ভাইয়া, 1 মোল ইথানোয়িক অ্যাসিডকে পুরাবো, তাহলে a = 1, তাহলে a = যদি 1 হয়, c = কত হবে, কত, c = হবে 2, এই 1 নম্বর সমীকরণ থেকে। আবার দেখো a = যদি হয় ভাইয়া 1, তাহলে 2d = কত হবে, 4 × 1 4, তাহলে d = কত হবে, 2, তাহলে d = হবে 2। বাকি আসলে আছে কে, b, তাহলে a c d এর মান তুমি জানো, b এর মান বের করা কি কঠিন হবে, এর না মান ভাইয়া। কত, 1 প্লাস 2b প্লাস সমান কি 2c, c এর মান 2, তাহলে 4 যোগ 2, তাহলে 2b = 4, b = কত, 2, সব 2, ঠিক আছে, সব 2। তো বসায় দাও, এটা এটা আমার ইউটিউবে পাবা ভাইয়া, শর্টকাট ভিডিওতে দেওয়া আছে, শর্টকাট সিরিজে। তো এইভাবে তোমরা যে কোনো সমীকরণকে সমাধান করতে পারো। তাইলে সবগুলোর সামনে কি বসায় দিবা, সবগুলোর সামনে আসলে 2 বসায় দিবা, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটা হবে এরকম, CH3COOH প্লাস 2O2, এখান থেকে কি উৎপন্ন ভাইয়া হবে? এইভাবে যে কোনো বিক্রিয়াকে সমতাকরণ হ্যাঁ, করা এভাবে যাবে? যে কোনো বিক্রিয়া সমতাকরণ করা যায়, বাট শর্ত হচ্ছে কি, বিক্রিয়ক এবং উৎপাদ কি কি উৎপন্ন হয় এই সম্পর্কে তোমার ক্লিয়ারলি আইডিয়া থাকা লাগবে। আর যদি বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার সমীকরণ অনেক বেশি হবে, ঠিক আছে। তো সমীকরণ অনেক বেশি হইলে কিন্তু তোমার আবার বুঝতেই পারতেছো, ক্যালকুলেশন অনেক বড় হবে, জি ভাইয়া। এই জন্য আর কি। তাহলে এটাই কি বলতো ভাইয়া, এই ইথানোয়িক অ্যাসিডের দহন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ায় ইথানোয়িক অ্যাসিডের দহন তাপ মানে কি, 1 মোল ইথানোয়িক অ্যাসিডকে পুরাইলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয়, তাহলে দহন তাপ আমরা জানি, তাহলে এই বিক্রিয়ায় যে এনথালপির পরিবর্তন ডেল্টা এইচ, এটা আমরা বের করতে পারবো না, কত, -867 কিলোজুল পার মোল। দেখো ভাইয়া এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন যা, ইথানোয়িক অ্যাসিডের কি দহন তাপ সেম জিনিস না, কারণ কি এই বিক্রিয়া আমরা 1 মোল ইথানোয়িক অ্যাসিডকে পুরাচ্ছি, 1 মোল ইথানোয়িক অ্যাসিডকে পুরাইলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় সেটাই কি ইথানোয়িক অ্যাসিডের দহন তাপ। তার মানে ইথানোয়িক অ্যাসিডের দহন তাপ দেওয়া আছে, মানে কি বলতো ভাইয়া, এই যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে এই বিক্রিয়ার কি এনথালপির পরিবর্তন কিন্তু তোমার দেওয়া আছে। এই লাইনটা কি বুঝতে পারছো ভাইয়া? শোনো আমি বারবার বলি, এগুলা সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগের ম্যাথ, বাট বেসিক বোঝা লাগে, ঠিক আছে, বেসিক বোঝা লাগে যে কি হইতেছে। তো এখানে দেওয়া আছে ইথানোয়িক অ্যাসিডের দহন তাপ। তো ইথানোয়িক অ্যাসিডের দহন তাপ মানে কি, 1 মোল ইথানোয়িক অ্যাসিডকে পুরাইলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয়। তো আমরা 1 মোল ইথানোয়িক অ্যাসিডকে পুরাইয়ে এই বিক্রিয়াটা পাইছি, তাহলে এই বিক্রিয়ার যে এনথালপির পরিবর্তন সেটাই কি হবে, ইথানোয়িক অ্যাসিডের দহন তাপ হবে। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন আমরা পেয়ে গেছি না, পেয়ে গেছি না, পেয়ে গেছি। তাহলে বলো তো ভাইয়া, এই বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন এবং উপাদান সমূহের গঠন তাপের যদি আমি সম্পর্ক নির্ণয় করি, তাহলে সম্পর্কটা কিরকম হবে, ডেল্টা এইচ এফ অফ কি বলতো ভাইয়া, উৎপাদ, মাইনাস কি ডেল্টা এইচ এফ অফ কি বিক্রিয়ক, এটা হবে না, এটা হবে না, জি ভাইয়া। এটা হবে সামেশন সবগুলা, ঠিক আছে। তো এখানে উৎপাদ কে কে আছে, কার্বন ডাই অক্সাইড আর পানি, তাহলে ডেল্টা এইচ এফ অফ কার্বন ডাই অক্সাইড। বলো তো ভাইয়া কার্বন ডাই অক্সাইড কি 1 মোল আছে না, 2 মোল, তাহলে গুণ করব কত দিয়ে, 2 দ্বারা। 2 দ্বারা, ঠিক আছে, প্লাস উৎপাদ কি শেষ হয়েছে, শেষ হয় নাই, পানি, তাহলে পানির
জন্য আমরা কি করব ডেল্টা এইচ অফ এফ এস টু ও। কয় মোল আছে পানি বলো তো ভাইয়া? 2 মোল। মোল। তাহলে গুণ করব 2 দিয়ে। আর কি উৎপাদ আছে? আর উৎপাদ নাই, তাহলে মাইনাস বিক্রিয়ক ডেল্টা এইচ এফ অফ CH3 COOH। এই যে দেখতেছো ভাইয়া, ইথানিক অ্যাসিডের ফরমেশন এনথালপি কয় মোল আছে? 1 মোল, তাইলে 1 দিয়ে গুণ। মাইনাস আর কি আছে? বিক্রিয়ক অক্সিজেন আছে, ডেল্টা এইচ এফ অফ অক্সিজেন কয় মোল আছে? 2 মোল। তো হয়ে গেছে না? তাহলে ডেল্টা এইচ এর মান কত? ডেল্টা এইচ এর মান হচ্ছে কত বলো তো ভাইয়া? মাইনাস, ডেল্টা এইচ এর মান কত? মাইনাস 867 কিলোজুল পার মোল। 2 ইনটু কার্বন ডাই অক্সাইডের ফরমেশন এনথালপি কত দেওয়া আছে? কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ কত দেওয়া আছে? মাইনাস 393.5 যোগ 2 ইনটু পানির সংগঠন তাপ কত দেওয়া আছে? মাইনাস 285.85 মাইনাস এই যে এটা আমরা বের করব ডেল্টা এইচ এফ অফ CH3 COOH, এটা আমরা বের করব। ঠিক আছে, এটা দেওয়া নাই। ডেল্টা এইচ এফ অফ ইথানোয়িক অ্যাসিড, এটা আমাদের দেওয়া নাই, বের করব। মাইনাস বলো তো ভাই অক্সিজেনের ফরমেশন এনথালপি কত? 0। অবশ্যই 0, কারণ অক্সিজেন হচ্ছে একটা মৌলিক উপাদান। ঠিক আছে, তাহলে 0। তাহলে বলো তো এখান থেকে আমাদের ইথানোয়িক অ্যাসিডের, অক্সিজেনটা কেন হলো? এটা তো পানিটা হবে না? হ্যাঁ অক্সিজেনের ও আচ্ছা ভাইয়া, এই যে মৌলিক অণুর সংগঠন জি তাপ ভাইয়া, কত জি হয়? ভাইয়া, বুঝতে পারছি আমি, আমার ভুল। আচ্ছা, তাহলে বলো তো এখান থেকে আমাদের এই ডেল্টা এইচ এফ অফ CH3 COOH কত আসে? কত আসে? সিম্পল যোগ বিয়োগ ক্যালকুলেশন করো, কত আসে? ভাইয়া মাইনাস 491.7। মাইনাস 491.7 কিলোজুল পার মোল। তার মানে বলো তো ভাইয়া এই ইথানোয়িক অ্যাসিডকে তার উপাদান মৌলসমূহ থেকে উৎপন্ন করতে, 1 মোল ইথানোয়িক অ্যাসিডকে তার উপাদান মৌলসমূহ থেকে উৎপন্ন করতে আমাদের কি পরিমাণ তাপশক্তির পরিবর্তন হবে? মাইনাস 491.7 কিলোজুল পার মোল। তাহলে এই ম্যাথটা বুঝতে পারছো ভাইয়া? সিম্পল জি যোগ বিয়োগ, ভাইয়া। তোমাদের জাস্ট দেখতে হবে সম্পর্কটা কোন জায়গায়। দহন তাপ বলে দিছে, দহন তাপ মানে 1 মোল পুরে এলে যে এনথালপি পরিবর্তন হবে সেটা আমরা জানি। এই হাসতেছো কে? আচ্ছা, তাহলে এটা তুলে ফেলো, তোলা হইলে বলো আমাকে। ভাইয়া এটা প্লাস হবে কিন্তু, হ্যাঁ প্লাস হবে, প্লাস আচ্ছা ভাই, এটা না জি ভাইয়া। ভাইয়া, মাইনাসই তো হয়। কিভাবে? আমার কি তাহলে ক্যালকুলেশন ভুল হলো নাকি? প্রথম দিকে আবার ঠিক করলাম। দেখো প্লাস হয় নাকি মাইনাস হয় একটু দেখো। মাইনাসই হওয়ার কথা, ঠিক আছে, কারণ বন্ধন গঠন করতে ভাইয়া? কি হয়। হ্যাঁ ভাইয়া বলো। ইথানল অ্যাসিড তো অনেক ভাবে উৎপন্ন করা যায়, কিন্তু কোন ভাবে উৎপন্ন করলে ভাইয়া এটা হবে? এটা এই যে কার্বন যোগ অক্সিজেন যোগ হাইড্রোজেন, এখান থেকে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করলে, ঠিক আছে ভাইয়া, মাইনাসই হবে। ঠিক আছে, এই বিক্রিয়ায় এটা সমতাকরণ করবে 1 মোলের জন্য। ঠিক আছে, এই যে 2C, তারপরে কি হবে? অক্সিজেন কয়টা আছে? 2টা, হাইড্রোজেন আছে 4টা। এই যে এই বিক্রিয়ায়, ঠিক আছে, এই বিক্রিয়ায় ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করলে যে এনথালপির পরিবর্তন হবে সেটা আমরা এখানে পাইছি। ঠিক আছে, বুঝছো ভাইয়া? জি ভাইয়া। গঠন তাপ, এটাই হচ্ছে আসলে গঠন তাপের বিষয় আসে। ঠিক আছে, তাহলে এটা পারছো যেহেতু, তাহলে পরের ম্যাথটাও পারবা আশা করি। পরের ম্যাথ, নিচের তথ্যগুলো থেকে চিনির প্রমাণ সংগঠন তাপের মান নির্ণয় করো। ঠিক আছে, চিনির সংগঠন তাপ বের করা লাগবে, এই ইনফরমেশন গুলা তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, এই ইনফরমেশন গুলা তোমাদের দেওয়া আছে, এখান থেকে কি করবা? চিনির সংগঠন তাপের মান বের করবা। ঠিক আছে, এই কোশ্চেনটা তুলে ফেলো। চিনির চিনির সংকেত কোনটা? এটা, তাই না? চিনির সংকেত হচ্ছে এটা। যদি এই কোশ্চেনটা তুলে ফেলো, নিচের তথ্য থেকে চিনির প্রমাণ সংগঠন তাপের মান নির্ণয় করো। তোমাদের মনে হয় আজকে ওই 10:30টার দিকে আমরা আবার আসবো লাইভে, আমি রবিন মাস্টার ভাই, খুব সম্ভব, তোমাদের অনুভূতি জানার জন্য, তোমাদের কি অবস্থা।
এই ফাইকা পড়াশোনা করতেছো? ফাইকা ভাইয়া মাঝখানে মিস হয়ে গেছিল, এখন ওই আগের রেকর্ড গুলা দেখতেছি। পিছানো যাবে না, ঠিক আছে, পিছানো যাবে না। অনলাইন হওয়ার কারণে বেঁচে গেছো। চিন্তা করো যে অফলাইন ছিল এগুলা, ঘটনা কি ঘটতো, শেষ হয়ে যেত পুরা, বরবাদ। recap করার সুযোগ থাকতো না। এর জন্যই তো স্যার ভাইয়া অনলাইনটাই ভালো। অনলাইন বেটার, অবশ্যই বেটার। অফলাইন বলে বলে যারা লাফায় তাদের অধিকাংশই দেখবা খারাপ স্টুডেন্ট, ঠিক আছে, মানে স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো না। দেখবা তাদের রেজাল্ট খুব একটা আহামরি ভালো না। ভাইয়া তোলা শেষ। আচ্ছা, তাহলে নিচের তথ্য থেকে চিনির প্রমাণ সংগঠন তাপের মান নির্ণয় করো। কেমন? তো চিনির সংগঠন তাপ আমাদের বের করা লাগবে। তো চিনির সংগঠন তাপ বের করার জন্য আমাদের চিনি বিক্রিয়া করে এমন একটা বিক্রিয়া লাগবে। তো এরকম একটা বিক্রিয়া এখানে দেওয়া আছে, দেখো 1 নাম্বার বিক্রিয়া যেটা এটা। তাহলে আমরা 1 নাম্বার বিক্রিয়াটাকে নিচে নামাই আনি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চিনির একটা বিক্রিয়া। তো এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন আমাদের দেওয়া আছে। তো এই এনথালপির পরিবর্তনের সাথে উপাদান সমূহের যে গঠন তাপ, ওই গঠন তাপের যদি আমরা একটা সম্পর্ক নির্ণয় করি, সম্পর্কটা কিরকম হবে বলতো ভাইয়া? ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কি হবে? ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু হবে ভাইয়া উৎপাদের টোটাল সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের টোটাল সংগঠন তাপ। তাহলে 12 ইনটু, ঠিক আছে, 12 ইনটু ডেল্টা এইচ এফ অফ CO2 প্লাস 11 অণু পানি, তাহলে 11 ইনটু ডেল্টা এইচ এফ অফ কি বলতো ভাই H2O মাইনাস মাইনাস বিক্রিয়ক কে বলতো ভাইয়া? বিক্রিয়ক হচ্ছে এই দুইটা। তাহলে ডেল্টা এইচ এফ অফ চিনি C12 H22 ও 11, তো এটা কয় কয় মোল? 1 মোল, মাইনাস অক্সিজেন হচ্ছে 12 মোল, তাহলে 12 ইনটু ডেল্টা এইচ এফ অফ কত অক্সিজেন, ঠিক আছে। তো এটা হবে আমাদের কি সূত্র? তাহলে বলো তো ভাইয়া এখানে ডেল্টা এইচ এর মান জানি, ঠিক আছে, ডেল্টা এইচ এর মান আমরা জানি। তো এখান থেকে আমাদের বের করা লাগবে কার মান? আমাদের বের করা লাগবে চিনির ফরমেশন এনথালপি, মানে এই মানটা আমাদের বের করা লাগবে। তো এই মানটা বের করার জন্য আমাদের প্রত্যেকটা মান কিন্তু জানা লাগবে। এই যে ডেল্টা এইচ যেটা, এটা আমাদের অলরেডি জানা আছে, দেওয়া আছে এখানে, ঠিক আছে, অলরেডি দেওয়া ভাইয়া আছে। হাইড্রোজেন 22 হবে না? হ্যাঁ আমি 22ই লিখছি, তুমি 12 দেখতেছো, ঠিক আছে, তোমার চোখে সমস্যাটাই। এখন আমাদের আরো কিছু তথ্য জানা লাগবে। কি কি জানা লাগবে বলো তো ভাইয়া? কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ জানা লাগবে, ফরমেশন এনথালপি যেটা সেটা জানা লাগবে, পানির সংগঠন তাপ যেটা সেটা জানা লাগবে, অক্সিজেনের সংগঠন তাপ যেটা সেটা জানা লাগবে। তো অক্সিজেনের সংগঠন তাপ 0 হবে, কারণ কি এটা মৌলিক উপাদান। এখন বলো তো ভাইয়া ডেল্টা এইচ এফ অফ CO2 এটার মান কত? কত? দেখো ভাইয়া কার্বনের দহন তাপ এখানে দেওয়া আছে, ঠিক আছে, কার্বন 1 মোল কার্বন পুরাইলে ডেল্টা এইচ কত হয়? এত হয়। দেখো ভাইয়া কার্বনের দহন তাপ যেটা, কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ একই না? জি ভাইয়া। একই না? তাহলে এই যে এই বিক্রিয়াতে যে এনথালপির পরিবর্তন সেটা আসলে কার তাপ? কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ। তাহলে কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ কত? মাইনাস 393.5 কিলোজুল পার মোল, ঠিক আছে। এগুলা দেখে দেখে তোমার বোঝাটাই আসলে মেইন টাস্ক, ঠিক আছে। যারা বুঝতে পারবা তারাই হচ্ছে ম্যাথগুলা করে ফেলতে পারবা। 5। ভাই একটা প্রবলেম। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ এখানে বলা হচ্ছে যে চিনির প্রমাণ সংগঠন তাপ নির্ণয়, তাহলে আমাদের কি এখানে প্রমাণ কার্বন অবস্থায় ডাইঅক্সাইডের, এগুলা সবগুলা প্রমাণ অবস্থায় দেওয়া আছে, ঠিক আছে, এগুলো তাহলে তো সবগুলা চিন্তাই নাই। সবগুলা প্রমাণ অবস্থায় দেওয়া আছে, ঠিক আছে, সবগুলা প্রমাণ অবস্থায় দেওয়া আছে। তার মানে যেটা বার করব সেটা প্রমাণ অবস্থায় হ্যাঁ, আসবে। সব প্রমাণ অবস্থায় দেওয়া আছে, ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, সব প্রমাণ অবস্থায় দেওয়া আছে। আচ্ছা, তাহলে একইভাবে বলো তো ভাইয়া এই যে পানির গঠন তাপ ডেল্টা এইচ এফ অফ H2O কত হবে? কত হবে এটা? এই যে দেখো এই বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতেছে তার কি মৌলিক উপাদান থেকে, এবং এই বিক্রিয়ার যে এনথালপির পরিবর্তন সেটা দেওয়া আছে। তাহলে এইটাই কি আলটিমেটলি পানির সংগঠন তাপ না ভাইয়া? জি ভাইয়া। অবশ্যই এটাই পানির সংগঠন তাপ। কত? মাইনাস 285.85 কিলোজুল পার মোল। এক মোল উৎপন্ন করলেই সংগঠন তাপ 1 মোল উৎপন্ন করবে, ঠিক আছে, বাট তার উপাদান থেকে উৎপন্ন করতে হবে, মৌলিক উপাদান থেকে, ঠিক আছে। এখানে কি মৌলিক উপাদান থেকে উৎপন্ন করছে না? মৌলিক উপাদান, হাইড্রোজেন অক্সিজেন। এই জন্য এগুলার আমরা সংগঠন তাপ বলতে পারতেছি। তাহলে বসায় দাও মান সবগুলা। তাহলে ডেল্টা এইচ এর মান কত?
ডেল্টা এইচ এর মান হচ্ছে -5643 সমান। ভাইয়া এই জায়গায় তো অক্সিজেন 1 মোল ছিল না, হাফ অফ হ্যাঁ। অক্সিজেন ছিল। আমি বলছি ভাইয়া 1 মোল এই যৌগটা উৎপন্ন করবা, ঠিক আছে? 1 মোল যৌগটা উৎপন্ন করবা। আমি কি বলছি ভাইয়া 1 মোল উপাদান থেকে উৎপন্ন করবা? এটা কি কখনো বলছি? না জি না ভাইয়া। ভাইয়া। আমি বলছি 1 মোল যৌগ উৎপন্ন করবা। 1 মোল যৌগ উৎপন্ন হয়েছে, ওকে। এর জন্য কত মোল মানে কত মোল উপাদান লাগছে সেটা আমাদের দেখার বিষয় না, ঠিক আছে? সেটা আমাদের দেখার বিষয় না। যেমন ওই যে চুনা পাথর যে উৎপন্ন করছিলাম একটু আগে, দেখো ভাইয়া, এই যে এখানে যে কই চুনা পাথর উৎপন্ন করছিলাম, এখানে কি অক্সিজেন 1 মোল লাগছিল আমাদের? 1.5 মোল লাগছিল, ঠিক আছে? উপাদান কত মোল লাগছে সেটা আমাদের দেখার বিষয় না ভাইয়া, যেটা উৎপন্ন করব সেটা 1 মোল হইতে হবে, ঠিক আছে? ভাইয়া বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা, তাহলে 12 গুণ কত? কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ কত? -393.5 যোগ 11 গুণ পানির সংগঠন তাপ 285.85 বিয়োগ এই যে সংগঠন তাপ যেটা সেটা আমরা বের করব ডেল্টা এইচ এফ অফ চিনি, ঠিক আছে? মাইনাস 12 ইন্টু কত বলো তো ভাইয়া? 0। তাহলে বলো এখানে চিনির সংগঠন তাপ কত হয়? হ্যাঁ অনেক, -2223.35 কিলোজুল পার মোল আসে। -2223.35 223.35 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল, এরকমই আসার কথা। জি ভাই, আমার এটাই আসছে। এটাই আমাদের আনসার, ঠিক আছে? দেখতেছো ভাইয়া, সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি, বাট তোমার বোঝা লাগবে এই বিক্রিয়াগুলা থেকে আমরা কিভাবে গঠন তাপ বের করতেছি, ঠিক আছে? বিক্রিয়াগুলা থেকে কিভাবে আমরা গঠন তাপ বের করতেছি এটা তোমাদের বোঝা লাগবে। এটা যদি বুঝতে পারো তাইলে তোমাদের ম্যাথগুলা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা বোঝার জন্য তোমাদের একটা জিনিসই করা লাগবে ভাইয়া, প্র্যাকটিস, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ক্লিয়ার হবে, কেমন? যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ক্লিয়ার হবে, প্র্যাকটিসের উপরে কোনো কথা নাই। তাহলে এটা যদি তুলে ফেলো তাহলে চলো আমরা সংগঠন তাপের সবচেয়ে লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথটা করে ফেলি। ভাইয়া এই তাপ রসায়নের উপর কি কালকে পরীক্ষা হবে? না ভাইয়া, নেক্সট রবিবার। আমি আরো ভাবলাম কালকে। না, আমাদের পরশুদিন তাপ রসায়ন শেষ হবে। নেক্সট কবে ভাইয়া? নেক্সট রবিবার মানে আগামী রবিবার, 26 তারিখ মনে হয়, 26 না 27 তারিখ, 26 তারিখ। এটা তুলে ফেলো ভাইয়া। ভাইয়া তুলে ফেলছি। ভেরি গুড। এই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে? তাহলে চলো লাস্ট ম্যাথ করি। এই ম্যাথটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি এইচএসসি সিলেবাস থাকতো তাইলে হচ্ছে এই ম্যাথটা আসতো। তো দেওয়া আছে দুইটা ইনফরমেশন, সেটা হচ্ছে মিথেন ও ইথনের গঠন তাপ যথাক্রমে -800 কিলোজুল পার মোল এবং -1200 কিলোজুল পার মোল। তো এখানে পানির যে সংগঠন তাপ সেটা দেওয়া আছে, মানে হাইড্রোজেনের দহন তাপ দেওয়া আছে, কার্বনেরও দহন তাপ দেওয়া আছে। বলছে মিথেন ও ইথেনের মধ্যে কে বেশি ভালো জ্বালানি, ঠিক আছে? কে বেশি ভালো জ্বালানি, এই যে আসলো ঝামেলা নিয়ে। এখন এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। তোলা হইলে বলো। আজকে প্রশমন তাপ শেষ করতে পারলে আমাদের যে দুইটা টপিক বাকি থাকবে, একটা হচ্ছে বন্ধন শক্তি। বন্ধন শক্তি তোমরা 9 10 এ পড়ে আসছো, এবং লাস্টে থাকবে ল্যাবুইশিও ও হ্যাসের সূত্র। ছোট্ট দুইটা টপিক, বাট খুব ইন্টারেস্টিং, কেমন? তারপরে আমাদের তাপ রসায়ন টাটা বাই বাই হয়ে যাবে, ঠিক আছে? 1 ঘন্টাকে আমি 4 ঘন্টা বানায় ক্লাস করাচ্ছি, 4টা ক্লাস নিচ্ছি। এগুলো আসলে প্র্যাকটিস না করলে তোমরা বুঝবা না, ম্যাথ না করলে এগুলো আসলে বোঝা যায় না, ঠিক আছে? এই জন্য আসলে ম্যাথ করানো। আর বিশ্বাস করো এই ম্যাথগুলো খুবই মজার। আমি যখন এগুলা ফার্স্ট শোনো, আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমাদের বইয়ে এই সম্পর্কিত কোনো বিষয় ছিল না। তো তোমরা জানো কিনা, আমি কিন্তু বলছিলাম আমাদের যে বইটা সেটা অনেক চিকন হয়ে গেছিল। তো চিকন হওয়ার ফলে আমাদের বইতে কিছুই ছিল না আর কি। তো এই জন্য আলটিমেটলি আমরা পুরান বই পড়তাম। এখন পুরাতন বইয়ে এই চ্যাপ্টারটা 4টা চ্যাপ্টার ছিল,
তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা পড়ছি। তো আলাদা আলাদা পড়তে যে তাপ রসায়ন চ্যাপ্টারটা কিন্তু ওই পুরান বই অনেক বড় একটা পার্ট ছিল। আমাদের যে নতুন বই সেখানে তাপ রসায়ন নিয়ে 3 থেকে 4 পেজ কথা ছিল, এতও ছিল না, ঠিক আছে, আরো কম ছিল। বাট পুরাতন বই কি ছিল, পুরো একটা চ্যাপ্টার, ঠিক আছে, মোটামুটি 20 থেকে 30 পেজের একটা চ্যাপ্টার। ওইখানে এত প্রবলেম পাইছি, এত সলভ করছি আমি, প্রচুর মজা পাইছি এগুলা করে, কেমন? কারণ সিম্পল যোগ বিয়োগ একবার ধরতে পারলে তুমি প্রচুর মজা পাবে, ঠিক আছে। তো অনেক মজা লাগছে। মজা লাগার পরে খুব মজার একটা ঘটনা ঘটছে। এই যে কে বেশি ভালো জ্বালানি, এটা আমার উদ্ভাসের একটা পরীক্ষা আসছিল, মডেল টেস্টে মনে হয়, ঠিক আছে। তো এইটা আসছিল আর এটা আমি পারছিলাম যে এটা আসলে ভালো জ্বালানি, এটা এভাবে বের করতে হয়, কেমন? এগুলো ভাইয়া তোলা শেষ। বইতে খুব বেশি কথাবার্তা ছিল না। আচ্ছা, সবার তোলা শেষ? জি ভাইয়া। আচ্ছা, তাহলে চলো এটা ভাইয়া আমাদের তো স্যাররা বলে যে আমাদের সবচেয়ে ছোট সিলেবাস হইতেছে কেমিস্ট্রি, 5টা অধ্যায়। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ছোট সিলেবাস 5টা, মানে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি জি একদম ভাইয়া। 2 দিনে শেষ হয়ে যাবে এরকম জি একটা বই। ভাইয়া। এবং পরীক্ষায় সবচেয়ে বেশি ওই প্যারাও দিবে কেমিস্ট্রি, তাই না? জি ভাইয়া। নাম্বার কিন্তু বাড়াই দিবে না। কার্বন অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইডের এই দহন তাপ এটা কত লিখছেন ভাইয়া? কি কি? জি ওই লাস্টের ইয়েতে ডেল্টা এইচ এর মানটা। এখানে ভাইয়া এই প্রশ্নের জন্য 390 কিলোজুল দেওয়া আছে, ঠিক আছে। জি ভাইয়া। এই প্রশ্নের জন্য 390 কিলোজুল দেওয়া আছে। তো এগুলা ভাইয়া কল্পিত মান, এগুলো একদম এক্সাক্ট মান না, কেমন? তো এগুলা প্রশ্নে যা দেওয়া আছে ওইগুলাই আমরা করব। ভাইয়া ল্যাপটপ তো ওই যে ইয়ার জন্য দেখতে পাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কে বেশি ভালো জ্বালানি বলো তো ভাইয়া? আমরা যে জ্বালানি আনবো ওগুলার কি মাপবো বলো তো ভাইয়া? ভর মাপবো। আমরা চিন্তা করো ভাইয়া 1 গ্রাম মিথেন পুরাইলাম, ঠিক আছে, আর 1 গ্রাম ইথেন পুরাইলাম, কেমন? 1 গ্রাম মিথেন পুরাইলে আমি পেলাম হচ্ছে 20 কিলোজুল তাপ শক্তি। 1 গ্রাম ইথেন পুরাই আমি পেলাম হচ্ছে ভাইয়া 25 কিলোজুল তাপ শক্তি। বলো তো ভাইয়া কে ভালো জ্বালানি? ভাইয়া ইথেন। ইথেন ভালো জ্বালানি। তার মানে যেই জ্বালানি কম পরিমাণ পুরায় আমরা বেশি পরিমাণ তাপ শক্তি পাবো, সেটাই কি বলতো ভাইয়া? সেটাই হবে আমাদের ভালো জ্বালানি। তাহলে আমাদের এই যে ম্যাথটা, এই ম্যাথ থেকে আমাদের উদ্দেশ্যটা কি? 1 গ্রাম মিথেন পুরাবো আর 1 গ্রাম ইথেন পুরাবো। 1 গ্রাম মিথেন আর 1 গ্রাম ইথেন পুরায় আমাদের যে পরিমাণ তাপ শক্তি পাবো, ওই দুটোটা তুলনা করে যে হচ্ছে বেশি পরিমাণ তাপ শক্তি দিবে, সেটাই কি হবে? আমাদের ভালো জ্বালানি হবে। এজন্য আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা কি? ইথেন এবং মিথেনের দহন বিক্রিয়া ঘটানো লাগবে না বলতো ভাইয়া? জি ভাইয়া। ইথেন এবং মিথেনের দহন বিক্রিয়া ঘটানো লাগবে। তাহলে আমি বাম পাশে ইথেনের দহন বিক্রিয়া ঘটাইলাম, ঠিক আছে, এবং ডান পাশে আমি মিথেনের দহন বিক্রিয়া ঘটাইলাম। এবং এই দুইটাকে আলাদা করার জন্য আমি মাঝখানে একটা সুদৃশ্যমান রেখা টানলাম, ঠিক আছে। তাহলে ইথেন দেখতে কিরকম? ইথেন দেখতে হচ্ছে C2H6, এটাই না ইথেন? এটা ইথেন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। এটা আমরা এভাবে বলতে পারি CH3 বন্ড CH3। তো এটা হচ্ছে আমাদের ইথেন। তো আমরা কি করব? ইথেনকে পুরাবো। ইথেনকে পুরাবো কার উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে আমাদের কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড আর পানি। ওই সেম নিয়মে তোমরা সমতাকরণ করে ফেলবা, ঠিক আছে। সেম নিয়মে কি করে ফেলবা? সমতাকরণ করে ফেলবা। সমতাকরণ করলে কি পাবা জানো ভাইয়া? সমতাকরণ করলে যেটা পাবা এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত? 3, ঠিক আছে। তাহলে 4 আর 7, ঠিক আছে। তাহলে 15/2 O2, ঠিক আছে, এরকম পাবা। আমি পারি তাই আমি এক লাইনে করে ফেললাম, তোমরা ভেঙে ভেঙে সমতাকরণ করতে পারো, বাট আলটিমেটলি বিক্রিয়াটা হবে এরকম, ঠিক আছে। আচ্ছা 7/2 হবে, সরি 15/2 না, ঠিক আছে। এইটা হবে আমাদের আলটিমেটলি বিক্রিয়া, ইথেনের দহন বিক্রিয়া। তো এই বিক্রিয়ার আমাদের কি বলতো ভাইয়া? যদি এনথালপির পরিবর্তন আমরা পাই, তাহলে ইথেনের দহন তাপ আমরা পেয়ে যাব না? 1 মোল ইথেনকে পুরাইলে কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে? পেয়ে যাব না? এই বলো। জি ভাইয়া। এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন বের করা মানে কি বলতো ভাইয়া? ইথেনের দহন তাপ বের করে ফেলা। কারণ এই বিক্রিয়ায় 1 মোল ইথেন আছে, আর ইথেনের দহন তাপ কি? 1 মোল ইথেনকে পুরাইলে কত পরিমাণ তাপ শক্তি আমরা পাই। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাইয়া এই বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন বের করা। তাহলে এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন যদি হয় ভাইয়া ডেল্টা এইচ, ডেল্টা এইচ সমান আমরা কি লিখতে পারি ভাইয়া? উৎপাদের সংগঠন তাপ মাইনাস কি বিক্রিয়কের সংগঠন তাপ, সমান কত হবে? 2 ×
ডেল্টা এইচ এফ অফ CO2 প্লাস 3 ইন্টু ডেল্টা এইচ এফ অফ H2O মাইনাস কি বলতো ভাইয়া ডেল্টা এইচ এফ অফ ইথেন, ঠিক আছে, মাইনাস কি বলতো ভাইয়া 7/2 ইন্টু ডেল্টা এইচ এফ অফ কি বলতো ভাইয়া অক্সিজেন। তো এটাই কি আমাদের টোটাল বিক্রিয়াটার কি এনথালপির পরিবর্তন। তাহলে আমরা বসাই দিই 2 ইন্টু বলতো ভাইয়া কার্বন ডাই অক্সাইডের ফরমেশন এনথালপি কত, এই যে কার্বনের দহন তাপ যত কার্বন ডাই অক্সাইডের ফরমেশন এনথালপি কত বলতো ভাইয়া তত, কত হয় -390, ঠিক আছে, প্লাস 3 ইন্টু পানির ফরমেশন এনথালপি কত, হাইড্রোজেনের দহন তাপ যত পানির ফরমেশন এনথালপি কত ঠিক তত, তাই না, এই যে কত পেলাম -280, বিয়োগ ইথেনের ফরমেশন এনথালপি কত দেওয়া আছে বলো তো ভাইয়া ইথেনের -1200, তাহলে -1200 কত মোল আছে 1 মোল, তারপরে -7/2 অক্সিজেনের ফরমেশন এনথালপি কত 0। তো হিসাব করে দেখো তো ভাইয়া এই বিক্রিয়ার জন্য ডেল্টা এইচ এর মান কত হয় -420 -420 কিলোজুল পার মোল। সবার এটা আসছে ভাইয়া? জি ভাইয়া। তাহলে এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন কার সমান? অবশ্যই কি ইথেনের দহন তাপের সমান। তো ইথেনের দহন তাপ -420 কিলোজুল পার মোল, এর অর্থ কি 1 মোল ইথেনকে পুরাইলে 1 মোল ইথেনকে পুরালে কত কিলোজুল শক্তি পাওয়া যাবে? 420 কিলোজুল শক্তি পাওয়া যাবে, ঠিক আছে, শক্তি পাওয়া যাবে, এটাই না? তাহলে বলো তো ভাইয়া 1 মোল ইথেন সমান কত গ্রাম? 1 মোল ইথেন সমান কত গ্রাম? 12 দুগুণা 24 যোগ 6 কত 30 গ্রাম। তাহলে 1 মোল ইথেন যেই কথা 30 গ্রাম ইথেন একই কথা। তাহলে 1 মোল বা 30 গ্রাম, ঠিক আছে, 30 গ্রাম ইথেন পুরাইলে আমরা কত কত কিলোজুল শক্তি পাবো? 420 কিলোজুল শক্তি পাবো। তাহলে বলো তো ভাইয়া 1 গ্রাম ইথেন পুরালে কত কিলোজুল শক্তি পাবো? 420 ভাগ 30 কিলোজুল সমান কত? 3 14 42 140 কিলোজুল, তাই না? নাকি 14 কিলোজুল? 14 কিলোজুল, 14 কিলোজুল। তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা কি পেয়ে গেছি যে ভাইয়া 1 গ্রাম ইথেন থেকে আমরা কত কিলোজুল শক্তি পাই? 14 কিলোজুল শক্তি পাই। একই ভাবে বলো তো ভাইয়া 1 গ্রাম মিথেন থেকে কত কিলোজুল শক্তি পাই? এটা বের করতে পারবা না? পারবা না? জি ভাইয়া। আচ্ছা বের করো, এটা তোমরা বের করো। ভাইয়া আমার আসছে -150 কিলোজুল পার মোল, কিন্তু গ্রামে তো হিসাব করি নাই এখনো 1 মোল থেকে। তারপর আসো গ্রামেও হিসাব করে ফেলো। এটা হবে বিক্রিয়া, ঠিক আছে, সমতাকরণ খুব ইজি একটা প্রসেস, ওইভাবে করে ফেলবা, ABCD ধরে সমতাকরণ করবা। একটা গোপন কথা ছিল বন্ধুর বন্ধু ভাইয়া 5.35। 5.35 কিলোজুল জি একদম ভাইয়া। পুরাইলে। তাহলে কে ভালো জ্বালানি, মিথেন না ইথেন? অবশ্যই ভাইয়া এখানে ইথেন, অবশ্যই ইথেন। অবশ্যই ইথেন। তাহলে এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান কত হবে? এই বিক্রিয়ার ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ভাইয়া উৎপাদের ফরমেশন এনথালপি, তার মানে ডেল্টা এইচ এফ অফ কার্বন ডাই অক্সাইড প্লাস ডেল্টা এইচ 2 ইনটু 2 মোল পানি, তাই 2 ইনটু ডেল্টা এইচ এফ অফ পানি মাইনাস ডেল্টা এইচ এফ অফ মিথেন মাইনাস কত ডেল্টা এইচ এফ অফ অক্সিজেন, ঠিক আছে। তো সমান কত? কার্বন ডাই অক্সাইডের ফরমেশন এনথালপি এই বিক্রিয়া থেকে আমরা বের করতে পারি। এখানে ভাইয়া সহগ দিলেও কিন্তু আমরা বের করতে পারবো। এখানে যদি সবগুলা 2 দিয়ে গুণ করে এনথালপির পরিবর্তন দেওয়া থাকতো, আমরা কি করতাম 2 দিয়ে ভাগ করে তার সংগঠন তাপটা বের করে ফেলতে পারতাম 1 মোলের জন্য। তো সবগুলা থেকে কিন্তু আমরা বের করতে পারবো, ঠিক আছে, অবশ্যই পারবো। তাহলে কার্বন ডাই অক্সাইডের ফরমেশন এনথালপি হচ্ছে -390 যোগ 2 ইনটু পানির হচ্ছে -280 মাইনাস কত বলো তো ভাইয়া CH4 এর -800 আর অক্সিজেনের কত -0। তাহলে কত হয় এটা? ডেল্টা এইচ কত হয়?
-150 -150 কিলোজুল পার মোল। তার মানে 1 মোল বা 16 গ্রাম মিথেন পুরালে 17 গ্রাম না। হ্যাঁ না ভাইয়া কিচ্ছু না। 150 কিলোজুল শক্তি। সারাদিন অ্যামোনিয়া ঘুরে না মাথার মধ্যে? জি ভাইয়া। অ্যামোনিয়াই ঘুরবে, কেন ঘুরবে সেটা তুমি জানো? কেন ভাইয়া এমনই আর কি কোনো বিশেষত্ব অ্যামোনিয়া অনেক ভালো ভালো জায়গায় পাওয়া যায়। যেমন ভাইয়া? পচা গলা নোংরা আবর্জনা সবকিছু সব জায়গা থেকে ও অ্যামোনিয়া আসে না? আচ্ছা। সব জায়গা থেকে আসে। তোমার মাইন্ড যদি পচা গলা নোংরা আবর্জনায় পড়ে থাকে তাহলে অ্যামোনিয়া আসবে, ঠিক আছে? ভালো চিন্তা করবা, ভালো ইয়ে হবে। তাহলে 1 গ্রাম মিথেন পুরালে ভাই দেখছেন আমার অ্যান্সার ভুল হয়েছিল, ওটা 9.37 হবে। আমি Okay. 28 দিছিলাম মিথেনের ভর। সমান 9 পয়েন্ট কত 37 কিলোজুল শক্তি। তাহলে দেখো ভাইয়া, আমরা 1 গ্রাম মিথেন পুরাইতেছি, শক্তি পাইতেছি 14 কিলোজুল, আর 1 গ্রাম মিথেন পুরাইতেছি, শক্তি পাইতেছি কত 9.37 কিলোজুল। তাহলে কে বলো তো ভাইয়া ভালো জ্বালানি কে? বলো, হু ইজ বেটার জ্বালানি? ইথেন। ইথেন ভালো জ্বালানি, ইথেন ভাই, ইথেন অবশ্যই ইথেন, ঠিক আছে। 1 গ্রামে 14 কিলো জুল বলছি। দেখছো মজার না অঙ্কগুলা? জি ভাইয়া, বিউটেন চেক করতে হবে এখন। বিউটনও চেক করো, করো করো তোমরা নিজ দায়িত্বে করো এগুলা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে অবশ্যই কি বলতো ভাইয়া, অবশ্যই ইথেন মিথেন অপেক্ষা ভালো জ্বালানি। তাহলে এই টাইপের ম্যাথ পারবা না ভাইয়া? এই কোয়েশ্চেন সাধারণত ঘতে আসে, ঠিক আছে? 4 নম্বরের জন্য ঘতে আসে, যদি সিকিউতে আসে, বাট তোমাদের এটা নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ তোমাদের এটা কি নেই, শর্ট সিলেবাসে নেই, তার মানে এসএসসি তে অ্যাটলিস্ট আসবে না, ঠিক আছে? তো এসএসসি তে আসবে না, বাট অ্যাডমিশন টেস্টে আসলে তো আসতেই পারে। কেমন, এগুলা 2-1 লাইনে করে দিবা, মজা। তাহলে সবাই তুলা হইলে বলো, তুলা হইলে আমরা প্রশমন তাপ নিয়ে হালকা পাতলা আলোচনা করে আজকের ক্লাস শেষ করে দিব। ভাইয়া ফার্স্ট পেপার আবার রিভিশন কবে করব আমরা? ভাই আসতেছি, ফার্স্ট পেপার রিভিশন আগামী মাসে শুরু হবে। এই তোলা হইলে বইলো তো ভাইয়াকে সবাই। এই মেয়েরা এত সুন্দর নোট কেমনে করে? কোথায় মেয়েরা আর কোথায় ছেলেরা? ছি, ছেলেদের আমি কাচ্চি খাওয়াবোই না, মানে এবার আমার ইচ্ছা করছিল একটা ছেলের কাচ্চি দিবই না, মানে এমনি নোট করে কেউ। অনেক সুন্দর হয়েছে আপু, গ্রুপে শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে এটা তোলা হয়েছে সবার ভাইয়া। এটা তোমাদের হাইয়েস্ট কঠিন ম্যাথ যেটা আসতে পারে সংগঠন তাপ থেকে, ঠিক আছে? এর চেয়ে কঠিন আসবে না। আর এটা আসলে এত কঠিন কোনো ম্যাথও না, ঠিক আছে? তোমরা আসলে এই ম্যাথ দিয়ে বিউটেন, তারপরে পেন্টেন, হেক্সেন সবগুলার তুলনা করতে পারো। তোমরা বলে দিতে পারবা কোন জ্বালানি ভালো, ঠিক আছে, কোন জ্বালানি খারাপ, যদি আরো অনেকগুলা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ভাইয়া এরকম এসএসসি তে ছিল তখন, মানে অনেক কঠিন কমপ্লেক্স লাগতো এটা। এসএসসি তে এগুলা না, এসএসসি তে কি ছিল এটা আমরা আগামী ক্লাসে পড়বো। এসএসসি তে বন্ধন শক্তি ছিল, এগুলো ছিল না, এগুলা ছিল না, বন্ধন শক্তি ছিল। বন্ধন শক্তি ছিল। বন্ধন দেওয়া ছিল। বামতে কত শক্তি লাগে, গড়তে কত শক্তি লাগে। বন্ধন বানাতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন উৎপন্ন করতে নির্গত শক্তি। ওইগুলা এত সহজ টপিক যেগুলো আসলে আমি একটু আলোচনা করে শেষ করে দিব আগামী ক্লাসে, দেখবা অনেক সহজ। মাঝে মাঝে ভাইয়া ঘতে এগুলো পারি। মানে কিরকম আসতো আসতো, আমি জানি, আমি শিখছি, আমার এখনো মনে আছে। 9-10 আমাদের এক্সামেও আসছিল এটা, ঠিক আছে? এনথালপির পরিবর্তন সমান বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন গঠিত হইতে নির্গত শক্তি। এরকম ম্যাথ ছিল, আমরা করবো আগামী ক্লাসে। আমরা 3-4টা ম্যাথ করবো, 3-4টা না, 2-3টা ম্যাথ অ্যাটলিস্ট করবো, ঠিক আছে? আমরা মূলত শুরু করব বন্ধন শক্তি দিয়ে, বন্ধন শক্তি শেষ করার পরে আমরা ল্যাভোইশিও লাপ্লাসের সূত্র ও হ্যাসের সূত্র, এই 2টা সূত্র নিয়ে পড়বো। এই 2টা সূত্র একটু লজিক্যাল, কেমন, অনেক কিছু সলভ করতে পারবা যদি একটু চিন্তা করতে পারো, মানে টোটালি যোগ বিয়োগের উপরে, বাট এগুলা দিয়ে আমরা অনেক কিছু বানাই ফেলতে পারি, ঠিক আছে? গ্রাফাইট থেকে ডায়মন্ড বানাইতে পারি, তো বানাইলে কি পরিমাণ তাপ শক্তি আমাদের লাগবে সেটাও আমরা বের করে ফেলতে পারি, যদিও সবকিছু কি কাল্পনিক,
ঠিক আছে, বাট কল্পনায় আমরা অ্যাটলিস্ট বানাইতে পারি। তো চলো আমরা প্রশমন তাপ নিয়ে একটু পড়াশোনা করে আসি। তো প্রশমন তাপ কি? প্রশমন তাপ আসলে ভাইয়া প্রশমন বিক্রিয়ার তাপ। তো আমি তোমাদের একটা প্রশমন বিক্রিয়া দেখাই। মনে করো এটা হচ্ছে আমাদের একটা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কি ঘটে? একটি লবণ মানে একটি অ্যাসিড একটি কি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। লবণ ও পানি উৎপন্ন করে। হ্যাঁ, লবণ ও পানি উৎপন্ন করে। মনে করো ভাইয়া এটা হচ্ছে সেই অ্যাসিডটা এবং এটা হচ্ছে কি সেই ক্ষারটা। এরা কি করে বলতো ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। তো এখানে মেইন বিক্রিয়া কোনটা বলো তো ভাইয়া? এই প্রশমন বিক্রিয়ার মেইন বিক্রিয়াটা হচ্ছে ভাইয়া এখানে মূলত H+ আর OH- বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। এরকম কোন একটা প্রশমন বিক্রিয়ায় এক মোল H+ এবং এক মোল OH- মিলে এক মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় সেটাই কি বলতো ভাইয়া? ওই বিক্রিয়ার প্রশমন তাপ। ভাইয়া কোন একটা প্রশমন বিক্রিয়ায় এক মোল H+ এবং এক মোল OH- মিলে এক মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় সেটাই কি হবে? ওই বিক্রিয়ার প্রশমন তাপ হবে। দেখো ভাইয়া এই বিক্রিয়ায় আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখলাম, এই বিক্রিয়ায় কি এক মোল H+ আর এক মোল OH- বিক্রিয়া করে এক মোল পানি উৎপন্ন করতেছে না? এই এক মোল পানি উৎপন্ন করতেছে না বলো তো ভাইয়া? জি ভাইয়া। যেহেতু এক মোল পানি উৎপন্ন করতেছে, এই বিক্রিয়ার যে এনথালপির পরিবর্তন হবে সেটাই কি হবে বলো তো ভাইয়া? এই বিক্রিয়াটার প্রশমন তাপ হবে। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পেরেছি? সংজ্ঞাটা আরেকবার বলবেন? ভাই 1 মোল হলে এই প্রশমন তাপ হবে না? 1 মোল উৎপন্ন এক করলে মোল পানি উৎপন্ন হইলে প্রশমন তাপ হবে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন মনে করো -57.23 কিলোজুল। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার যে প্রশমন তাপ কত হবে বলো তো ভাইয়া? প্রশমন তাপ হবে -57.23 কিলোজুল পার মোল। ভাইয়া তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো। ঠিক আছে, সংজ্ঞাটা এইভাবে লিখো। ভাই একটা কোশ্চেন। হ্যাঁ বলো ভাইয়া। ভাই তাহলে কি প্রশমন তাপ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে ওই বিক্রিয়াটা তো অবশ্যই H+ এবং OH- আয়ন উপস্থিত থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, পানি উৎপন্ন হইতে হবে, সোজা কথা। জি ভাইয়া বুঝছি। ক্ষারের বিক্রিয়ায় এই যে এটা লিখতে পারো সংজ্ঞা, তোমাদের বোধগম্য সংজ্ঞা আর কি। বইয়ের সংজ্ঞাটাও দেখে নিবা যাতে তোমরা ফর্মাল জায়গায় ইউজ করতে পারো। বাট এটা এই সংজ্ঞাটা দিলে তোমরা বুঝবা। এক মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয়। ভাই এক মোল পানি উৎপন্ন হচ্ছে এটা আমাদের দেখার বিষয়। ঠিক আছে, এক পরিমাণ এনথালপির পরিবর্তন হয়। ঠিক আছে, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় সেটাই কি বলতো ভাইয়া? ওই বিক্রিয়ার প্রশমন তাপ। এটা হচ্ছে ভাইয়া তোমাদের বোধগম্য সংজ্ঞা। আমরা কি করব? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি উৎপন্ন করব। হ্যাঁ ভাইয়া বলো। পানি যদি 2-3 মোল উৎপন্ন হয় তাহলে হ্যাঁ দেখাচ্ছি। মনে করো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া তোমাদের আমি দিয়ে দিলাম এরকম। ঠিক আছে, এরকম যে মনে করো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ভাই ওই সংখ্যা দিয়ে ভাগ করে দেব সব বলতেছি গুলাকে। 2HCl, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে আর হচ্ছে কি উৎপন্ন করবে? 2 অণু পানি উৎপন্ন করবে। এবং এই বিক্রিয়ার যে এনথালপির পরিবর্তন, এই এনথালপির পরিবর্তন পাইলে হচ্ছে -x। ঠিক আছে, এখন তোমাদের যদি কোয়েশ্চেন করি ভাইয়া এই বিক্রিয়ায় এনথালপি মানে এই বিক্রিয়ার জন্য প্রশমন তাপের মান কত হবে, তোমরা কি করবা বলো তো? ভাইয়া 2 দ্বারা ভাগ করা লাগবে। আচ্ছা দেখো ভাইয়া এই বিক্রিয়ায় অ্যাসিড বা ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে কয় মোল পানি উৎপন্ন হইতেছে? 2 মোল পানি উৎপন্ন হইতেছে এবং 2 মোল পানি উৎপন্ন হওয়ার কারণে এনথালপির পরিবর্তন হচ্ছে -x। তাহলে 1 মোল পানি উৎপন্ন হওয়ার জন্য এনথালপির পরিবর্তন কত হবে? -x/2। তাহলে এই বিক্রিয়ার প্রশমন তাপ কত হবে? -x/2 কিলোজুল পার মোল। ঠিক আছে, এক্স্যাক্টলি এটাই হবে। ঠিক আছে, ভাইয়া প্রশমন তাপ তো নির্দিষ্ট, তাই না? অবশ্যই নির্দিষ্ট যদি তুমি তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড নাও, মানে সার্টেন পেয়ারের জন্য নির্দিষ্ট। মনে করো দেখো ভাইয়া খুব ভালো একটা কথা বলছে। মনে করো তুমি তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার নিলা। ঠিক আছে, তুমি কি নিলা? তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়া ঘটাইলা। ঠিক আছে,
একটা তীব্র অ্যাসিড এবং কি বলতো ভাইয়া তীব্র ক্ষার নিলা। তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার যদি তুমি কোনো একটা দ্রবণে নিয়ে বিক্রিয়া ঘটাও, বলো তো ভাইয়া এই তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার দুইটাই কি হয়ে যাবে? সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে না দ্রবণে? জি ভাইয়া। সম্পূর্ণরূপে আয়নিত হয়ে কি করবে? তারা খুব সুন্দরভাবে H+ এবং OH- বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। এখন তুমি এখানে যে কোনো তীব্র অ্যাসিড যে কোনো তীব্র ক্ষার দাও না কেন, সেম ঘটনাই ঘটবে না? এই সেম ঘটনাই ঘটবে না? তারা কি সুন্দর মতো দ্রবীভূত হয়ে যাবে এবং কি H+ এবং OH- বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। দেখো তো ভাইয়া প্রতি ক্ষেত্রে বিক্রিয়া কোনটা ঘটতেছে? এটা ঘটতেছে না? পানি উৎপন্ন। তাহলে প্রোটন এনথালপির প্লাস পরিবর্তন যেটা সেটাও কনস্ট্যান্ট থাকবে না প্রতি ক্ষেত্রে? জি ভাইয়া। তো এই যে মানটা সেটা সাধারণত কত হয়? -57.3 কিলোজুল পার মোলের আশেপাশে হয় সব সময়। তাহলে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের যে প্রশমন তাপ সেটা কত হয়? অলওয়েজ -57.3 কিলোজুল পার মোলের কাছাকাছি হয়। ঠিক আছে, একদম অ্যাকুরেট তো হবে না, কিছু পরিমাণ ঝামেলা হয়, এগুলা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা কেন ঝামেলা হয়। বাট যতই হোক না কেন কত হবে বলো তো ভাইয়া? -57.3 কিলোজুল পার মোলের কাছাকাছি হবে। এখন দেখো তো ভাইয়া এখানে আমরা HCl নিলাম আর NaOH নিলাম। এখানে যদি ভাইয়া এই দুইটা না নিয়ে আমি যদি অ্যাসিড হিসেবে তীব্র অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিড নিতাম, আর তীব্র ক্ষার হিসেবে মনে করো আমি নিলাম অন্য কিছু, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বলো তো ভাইয়া এই বিক্রিয়ার প্রশমন তাপ কত হইতো? কত হইতো? -57.3 কিলোজুল। -57.3 কিলোজুল পার মোলি হইতো, বল। মোলি হইতো। তো এখন দেখো মনে করো এই দুইটার মধ্যে একটা আমি দুর্বল বানিয়ে দিলাম। ঠিক আছে, মনে করো দুইটার মধ্যে আমি কি করলাম? একটাকে দুর্বল বানিয়ে দিলাম। ঠিক আছে, তো এতক্ষণ আমরা দেখছি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার এদের কি বিক্রিয়ায় কি হয়? প্রশমন বিক্রিয়ায় এই যে প্রশমন তাপ যেটা সেটা কি হয়? কনস্ট্যান্ট হয় -57.3 কিলোজুল পার মোল। বাট তুমি যদি ভাইয়া ওই দুইটার মধ্যে একটাকে দুর্বল বানায় দাও, ঠিক আছে, মনে করো তুমি এখানে নিলা, এখানে তুমি ক্ষার যেটা সেটা নিলা সবল ক্ষার, ঠিক আছে, অ্যাসিড যেটা সেটা নিলা দুর্বল অ্যাসিড, ঠিক আছে, দুর্বল অ্যাসিড। তো বলো তো ভাইয়া এখানে আলটিমেটলি কার বিক্রিয়া ঘটবে? প্রশমন বিক্রিয়া যেটা ঘটবে সেটা কার ঘটবে? H+ আর OH মাইনাস। প্লাস OH-। এখান থেকে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। তাহলে ডেল্টা এস যেটা সেটা কত হওয়া দরকার ছিল? -57.3 কিলোজুল পার মোল হবে, তাই না? এটাই হওয়া উচিত ছিল, কারণ বিক্রিয়া কিন্তু এখনো সেমটাই ঘটতেছে। তাহলে এই ক্ষেত্রেও আমাদের প্রশমন তাপ কত হওয়া উচিত? -57.3 কিলোজুল পার মোল হওয়া উচিত। কিন্তু ভাইয়া এখানে যে তুমি দুর্বল অ্যাসিডটা দিছো, ভাইয়া দুর্বল অ্যাসিড থেকে যে আমাদের H+ আসবে এটার জন্য দুর্বল অ্যাসিডটার বিয়োজিত হইতে হবে না? জি ভাইয়া। যাবে না? এখন সে কি সহজে বিয়োজিত হবে? না। না, সে যে বিয়োজিত হচ্ছে, ঠিক আছে, বিয়োজিত হয়ে যে OH- এর আয়নের সাথে বিক্রিয়া করবে, তার বিয়োজনের জন্য কি লাগবে বলো তো ভাইয়া? কিছু পরিমাণ তাপ শক্তি লাগবে। লাগবে। তাহলে সে কি করবে বলো তো ভাইয়া? বিয়োজিত হওয়ার সময় সাপোজ ধরো 2 কিলোজুল কি করে ফেলবে? তাপ শক্তি সে শোষণ করে ফেলবে। তাহলে 2 কিলোজুল তাপ শক্তি যে যদি সে শোষণ করে ফেলে, আলটিমেটলি টোটাল এনথালপির পরিবর্তন কত হবে বলো তো ভাইয়া? -55.3 কিলোজুল পার মোল, তাই না ভাইয়া? তার মানে যখনই তোমার তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের থেকে একটা কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে বলো তো ভাইয়া? তোমার যে প্রশমন তাপ সেটা কি বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। কমে যাচ্ছে। কিন্তু এখন এখানে যদি একটা না হয় দুইটাই দুর্বল হয়ে যায়, তাহলে আরো কমবে। তাহলে কিন্তু আরো কমবে। ঠিক আছে, এখানে যদি তুমি দুইটাই ভাইয়া দুর্বল, যদি ভাইয়া এটা তো আর ফিক্সড না। না এটা ফিক্স না সাধারণত, হ্যাঁ না ফিক্স না, এগুলা দেওয়া থাকবে। ঠিক আছে, 2 কিলোজুল ধরে রাখে, বাট ফিক্স না এটা। ঠিক আছে, এটা ফিক্স না, কত কমবে বাড়বে এগুলা ফিক্স না। তাহলে কি হবে বলো তো ভাই? আরো কমবে না? আরো কমবে, কমবে। আরো কমবে। মানে এটা তুমি এই বিক্রিয়ার জন্য বলতেছো, বাট এগুলো আসলে হিসাব করা যায় না। কেমন? এগুলা হিসাব করা যায় না। তাহলে বিক্রিয়া ভেদে ভিন্ন, মানে তোমার বিভিন্ন দুর্বল অ্যাসিড বা বিভিন্ন দুর্বল ক্ষারের দুর্বলতা বা সবলতার যে মাত্রা সেটা কিন্তু ভিন্ন। CH3COOH কে তোমার দ্রবীভূত করতে, বিয়োজিত করতে যে পরিমাণ শক্তি লাগবে, অন্য আরেকটা অ্যাসিডের কিন্তু সেম পরিমাণ শক্তি নাও লাগতে পারে। ঠিক আছে, তো এই জন্য এগুলা কিন্তু প্রত্যেকটা অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে ভিন্ন। ঠিক আছে ভাইয়া, তার মানে কি বলতো ভাইয়া? সবল অ্যাসিড সবল ক্ষারের জন্য আমাদের যে প্রশমন তাপ সেটা কি অলওয়েজ কনস্ট্যান্ট, কত? -57.3 কিলোজুলের আশেপাশে। যখনই একটা দুর্বল হবে কমবে, যখন দুইটাই দুর্বল হয়ে যাবে কি হবে? আরো কমে যাবে। তো এখানে একটা ব্যতিক্রম আছে। কি আছে বলো তো ভাই? একটা
ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রমটা হচ্ছে ভাইয়া যখন তুমি সবল অ্যাসিড হিসেবে কাকে নিবা, HF কে নিবা, তখন একটা কি করবে, ঘটনা ঘটবে। তাহলে লিখে ফেলো ব্যতিক্রম। এই ব্যতিক্রমটাই, HF না বলছিলেন দুর্বল অ্যাসিড? হ্যাঁ জি অবশ্যই ভাইয়া, দুর্বল এটা অ্যাসিড, বাট বলছিলাম। কাহিনী আছে শোনো, দুর্বল অ্যাসিড বাট কাহিনী আছে, শোনো কাহিনী আছে অবশ্যই। অ্যাসিড দুর্বল হাইড্রেশন acid। এনথালপি হ্যাঁ, নাকি এরকম জি কি ভাইয়া, জানি বলেন। effect আছে। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। শোনো, মনে করো তুমি, আচ্ছা এখানে টাইটেল দিয়ে দাও বড় সড়ো করে ব্যতিক্রম, কারণ এটা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ও তোমার Exceptional। পরীক্ষায় আসবে না, মানে অ্যাডমিশন টেস্টে দিয়েও দিতে পারে, কেমন? আচ্ছা, তো মনে করো তুমি পাত্রে কি দিলা, HF কে নিলা, এবং তার সাথে যে কোনো একটা সবল ক্ষারকে নিলা, সোডিয়াম হাইড্রোক্সাইড কে, ঠিক আছে? তখন দেখবা ভাইয়া আমাদের যে প্রশমন তাপ সেটা বেড়ে যায়, বেড়ে 68 পয়েন্ট সামথিং হয়, কত আমার মনে নাই ঠিক। একটু আগে আমি ফ্লুইড ডাইনামিক্স পরীক্ষা দিয়ে আসছি, এগুলো মনে থাকবে? দাঁড়াও তো খুঁজি আমি একটু, কত এটা, -68.3 অ্যারাউন্ড, ঠিক আছে? এই মানগুলা কোনোটাই অ্যাকুরেট না, দেখবা। এখন কোশ্চেনটা হচ্ছে বেড়ে যায় কেন ভাইয়া, এখানেও যে বিক্রিয়াটা ঘটে সেটা কি বলতো ভাইয়া, H+ আর OH- মিলে কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, তাই না ভাইয়া? শোনো, এখানে H+ আর OH- মিলে পানি উৎপন্ন হওয়ার পাশাপাশি আরো একটা বিক্রিয়া ঘটে, সেটা কি বলতো ভাইয়া, Na+ এবং F- মিলে কি উৎপন্ন করতেছে, NaF উৎপন্ন করতেছে। এখন NaF যেটা, সেটা কি থাকে বলতো ভাইয়া, দ্রবণে আয়নিত আকারে থাকে না? কি থাকে, দ্রবণে আয়নিত আকারে থাকে, তাই না? দ্রবণে আয়নিত আকারে থাকে। এখন দ্রবণে যে আয়নিত আকারে আছে, তো দ্রবণে কি আছে বলতো ভাইয়া, দ্রবণে কিন্তু প্রচুর পরিমাণে পানির অণু আছে, তাই না? এখন পানির অণুর কি আছে বলতো ভাইয়া, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে না? এটা আংশিক ঋণাত্মক, এটা কি আংশিক ধনাত্মক। আর এখানে কে থাকবে বলতো ভাইয়া, ফ্লোরাইড থাকবে, তারপরে Na+ আয়ন থাকবে, তাই না? এখন ফ্লোরাইড বা ফ্লোরিন যেটা, সেটা কি পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল না? জি জি ভাইয়া। ভাইয়া। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ার কারণে ভাইয়া বলতো সে কি করবে, সে হচ্ছে ধনাত্মক হাইড্রোজেন সাথে। চলে যাবে না? জি ভাইয়া। সে কিন্তু এটার সাথে চলে যাবে, তার মানে এখানে কিন্তু একটা হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি হবে। হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে কি হবে বলতো ভাই, একটা হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি হবে। তো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় মানে কি, এখানে বন্ধন তৈরি হচ্ছে, আর বন্ধন গঠনে কি হয়, শক্তি নির্গত হয়। তাহলে তোমার হওয়া উচিত ছিল কত, -57.3, বাট এখানে কি হচ্ছে বলতো ভাইয়া, আরো শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে শক্তি উৎপন্ন হয়ে আলটিমেটলি কত হয় বলতো ভাইয়া, -68.3 কিলোজুল পার মোল, ঠিক আছে? এত হয়। তো এজন্য যেটা হয় ভাইয়া, তুমি যদি সবল অ্যাসিড, মানে এখানে যদি অ্যাসিড হিসেবে, আমি সবল বলবো না, কারণ HF যেটা, সেটা মোটামুটি দুর্বল টাইপের একটা অ্যাসিড, এটা সবল অ্যাসিড না, ঠিক আছে? ওইটা ভাঙতে হয়তো কি কিছু পরিমাণ শক্তি লাগতেছে, বাট ভাঙতে যে পরিমাণ শক্তি লাগতেছে ওইটা কি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তার চেয়ে অনেক বেশি শক্তি উৎপন্ন করতেছে। এতটাই বেশি শক্তি উৎপন্ন করতেছে যে তোমার আলটিমেটলি যে এনথালপির পরিবর্তন, সেটা কত হয়ে যাচ্ছে, বেড়ে 68.3 কিলোজুল পার মোলের আশেপাশে হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা তোমাদের পরীক্ষায় আসে, যেহেতু তোমাদের এইচএসসি সিলেবাসে এটা নাই, তো তোমরা জ্ঞান বর্ধনের জন্য এই জিনিসটা জানবা, ঠিক আছে? আর কিছু আমি বলতে পারবো না, কেমন? তো এতটুকু ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে বন্ধন শক্তি, যেটা তোমরা 9-10 এ শিখছো, আরো একটা জিনিস শিখবো, সেটা কি বলতো ভাইয়া, ল্যাবয়সীয় ল্যাপ্লাসের সূত্র এবং হ্যাসের সূত্র। এবং এই দুইটা জিনিস দিয়ে আমরা কি করব, ম্যাথ করব। ওই সূত্রগুলা দিয়ে ম্যাথ যেগুলা, এগুলা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি তোমাদের অ্যাডমিশন শর্ট সিলেবাসে না হয়। আশা করি হবে না, ঠিক আছে? অ্যাডমিশন শর্ট সিলেবাসে হওয়াটা খুবই 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 খুবই